আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেনী জেলায় পরশুরাম উপজেলার খণ্ডলাই এলাকায় উত্তর টেটেশ্বর নদীর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব এবং মুক্তবের শিক্ষক বলছি, যার অভিযুক্ত ঘটনা এখন আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং কি সম্প্রতি সময়ের যে ঘটনাটা সবার চোখে সামনে আসতেছে, সেই ঘটনাটি নিয়ে আমাকে 24শে নভেম্বর এই মামলাটি একটি আমার এই সমাজের এক মেয়ে, অবিবাহিত মেয়ে আমার বিরুদ্ধে মামলাটায় আনয়ন করে এবং আনয়ন করে আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। বারবার আমি তখন ডিএনএ টেস্টের কথা বলি এবং কি তাদেরকে তথ্য যাচাই বাছাই করার জন্য বলি, অথচ আমার সমাজে এক মহল এবং কমিটি এবং কি স্থানীয় রাজনৈতিক গ্রুপ এবং কি যারা জড়িত ছিল তারা সবাই মিলে আমার বিরুদ্ধে কাজ করে। সেটা 7 মাস হয়ে গেছে, অথচ 7 মাসের আগে কেন বললো না এবং 7 মাসের আগে যখন ঘটনা ঘটে তখন কেন পুট আপ করলো না, এটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে নাই। তার কোনো তথ্য না নিয়ে মেয়ে বলতেছে যা কিছু ঘটে তা কিছু না কিছু রটে এবং কি মেয়ের কাছে কে গেছে তা কি জানে না, সেটার উপর নির্ভর করে তারা মামলাটা করে দেয় এবং 18/12/2024 তারিখ পর্যন্ত আমাকে কারাগারে অভ্যন্তরে আমি আবদ্ধ থাকা অবস্থায় 18/8/2012 তারিখে আমার কোর্টে হাজিরা থাকে এবং তার আগে আমাকে কুমিল্লাতে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য। আমাকে 24/11/2024 আমাকে যখন গ্রেপ্তার করে তখন আমি বারবার পরেও আমি যখন বিশ্বাস করাতে পারি না, আমি মাথাতে দেওয়ালে ঠেকিয়ে আমার মাথা পর্যন্ত ফাটিয়ে বেলায় রক্ত দেয়, আমাকে সর্বোচ্চ চাপ দেওয়া হয়, সর্বোচ্চ আমাকে স্বীকারোক্তির জন্য প্রয়োগ করা হয় এবং কি শেষমেশ আমাকে কারাগারে পর্যন্ত নির্যাতন করা হয় এবং হচ্ছে আপনার যখন আদালতে প্রেরণ করা হয় আদালতের সবাই 10-12 জন মিলে পর্যন্ত আমি যখন আমার স্মৃতিশক্তি পর্যন্ত ভ্রষ্ট হওয়া যাওয়ার অবস্থা ছিল, এমতো অবস্থায় আমার এমন অবস্থা হয়েছে যে আমি চলাফেরার শক্তি পর্যন্ত পাচ্ছি না, এমতো অবস্থায় আমার মাথা পর্যন্ত ফাটিয়ে ফেলায়। ফেলানোর পরে আপনার আমি যখন কাউকে বিষয়টা জিজ্ঞেস করতে পারছি না, আমার পরিবারের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না এবং না আর্থিক দিয়ে না আমার আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব কেউ না, তখন এমত অবস্থায় সেখানে একটা মানববন্ধন হয় 3 দিন পরে। মানববন্ধনের ভিতরে তারা যারা দাঁড়ায় তাদের পর্যন্ত হুমকি দামকি দেওয়া হয়। থানাতে পর্যন্ত গেলে থানা থেকে বলা হয় মেয়ের দিক থেকে অভিযোগ, এটা আপনারা দূরে থাকুন, সেজন্য তারা দূরে থাকে। এর থেকে দূরে যাওয়ার পরে ওই দিনের পর থেকে আমি বোর্ডে এবং কোর্টে এবং কি উকিলের কাছে এবং থানাতে একজন মানুষ আমার পক্ষে দাঁড়ায় নাই, আমি একা হা করে দাঁড়িয়ে থাকতাম, কেউ আমার পাশে দাঁড়ায় না, আমার না অর্থ দিয়ে আমার সহযোগিতা করছে না আমার বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, অথচ আমি হাহাকারভাবে সবাই সহযোগিতা দ্বারস্থ হওয়ার জন্য ঘুরেছি কিন্তু কেউ করে নাই। আমি মাজলুম হিসাবে সময় জানে তবু আমাকে কেউ একজন এগিয়ে আসে নাই আমার পাশে। এমত অবস্থা যাওয়ার পরে আমার কারাগারের বর্ণনাটা বলি, নিয়ে যাওয়ার পরে আমাকে ডান্ডা বেড়ি ফরাইতো, অথচ এমন আদরের সন্তান আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেয় নাই আমার মা বাবা। ডান্ডা বেড়ি ফরানোর পরে কোমর পর্যন্ত ফরানো হলে কোমরে একটা রশি বাঁধানো হতো, আমাকে রশির পরে আমাকে হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, হ্যান্ডকাপের উপরে রশি বাঁধানোর পরে তারপরে 3 থেকে 4 হাত পর্যন্ত এই রশিটা থাকতো এবং বড় একটা গরুর দড়ির মতো রশি এমতো এটা লটকিয়ে দেওয়া হতো। এমতো অবস্থা আমাকে কোর্টে এবং কি ডিএনএ টেস্টে পর্যন্ত এভাবে যাওয়া হয়, আমাকে একটু ছাড় দেওয়া হয় না, সর্বোচ্চ নিরাপত্তা আমার দৃষ্টিতে দেওয়া হয়। তো কারাগারে পর্যন্ত থুতু নিক্ষেপ করা হয়, বারবার সবাই অকথ্য ভাষায় গালাগালি করে এবং কারাগারে 10-12 জন পর্যন্ত আমাকে নিয়ে মারধর করে প্রচণ্ডভাবে। এমতো অবস্থায় আমি যখন ট্রমাতে চলে যাই একেবারে আমার যায় অবস্থায়, এমন অবস্থায় কারা কর্তৃপক্ষ আমাকে কুমিল্লাতে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার করে পরিবর্তন করে কুমিল্লা নিয়ে গেলে কুমিল্লা কারাগারে আমি 18 তারিখ পর্যন্ত থাকি সেখানে এবং কুমিল্লা মেডিকেল কলেজে আমাকে কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে আমি 3 দিন পর্যন্ত ছিলাম। থাকার পরে আমাকে
অকথ্যভাবে যখন নির্যাতন আমার সহ্য হচ্ছিল না, কাউকে যখন বুঝাতে পারছিলাম না, আমি মানসিকভাবে যখন টর্চার নিয়ে ভেঙে পড়ে যায়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অতুলনীয় মানবের যুগে অবস্থা হয় আমার পাশে, তখন তার হিজরতের সময়ের মতো কেউ ছিল না, আর নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মতো হয়ে যায়। তখন আমি বরদাস্ত করতে পারছিলাম না। এমতো অবস্থায় আমার অসহায় যখন দিনে পাত আমার পরিবারের উপর হামলা হয়, আমার বাড়িঘরের উপর হামলা হয়, আমার মা বাবাকে পর্যন্ত অকথ্যভাবে গালিগালাজ করা হয়, আমাকে তুতু নিক্ষেপ করা হয়, জুতা নিক্ষেপ করা হয়। এমতো অবস্থা আমি যখন লাঞ্ছিত হচ্ছিলাম, আমি কারাগারে আবেদন করি ডিএনএর। তখন কারাগারে এটা আমলে নেই। আমলে নেওয়ার পরে আমাকে ডিএনএতে প্রেরণ করে 18/12/2025 2024 এই 24 তারিখে প্রেরণ করা হলে তখন 22 তারিখে আমাকে কোর্টে আনা হয়। 18 তারিখ 18/12/2024 এবং 22/12/2024 তারিখে ডিএনএর জন্য ঢাকা ল্যাবরেটরি নেওয়া হয়। ঢাকা ডিএনএ ফরেন্সিক মালিবাগ, সেখানে নেওয়া যাওয়ার পরে আমার স্যাম্পল রাখা হয় এবং মেয়ের স্যাম্পল নেওয়া হয়। দর্শন করছে কিনা মর্মে 9/1/2025 তারিখে এটার রিপোর্ট আছে। তখন আমি এটার বিপক্ষে আসে আমি দর্শন করি নাই মর্মে, এবং কি অতঃপর যখন সন্তান সম্ভব বা মেয়েটা 13 ফেব্রুয়ারি 2025 তারিখে জন্মগ্রহণ করলে তার স্যাম্পলের সাথে আমার স্যাম্পল আবার দ্বিতীয়বার এটা মিলানো হয়। মিলানো হওয়ার পরে তখন এটা আপনার 18/5/2025 এটার রিপোর্ট আসে। তখন আমার সম্পূর্ণ নির্দোষ আসে, আমার 0%। এখানে দেখলে আপনারা দেখাবেন ডিএনএ রিপোর্টে আছে 0% রিপোর্ট আসে আমার পক্ষে আসে। এবং কি তখন এক পর্যায়ে মেয়েকে ডেকে থানাতে জিজ্ঞাসাবাদ করে, নেতৃস্থানীয় সবাইকে নিয়ে যায়, পরিবারকে নিয়ে যায়। তাদের নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে প্রাথমিক পর্যায়ে 61-4 জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকারোক্তি করে যে তার আফন ভাই এই কাজটি ঘটিয়েছে। তখন ওই 20/5/2025 তারিখে ওই আফন ভাইকে খন্ডল ব্রিকফিল্ডের সেই শ্রমিক থাকা অবস্থায় ব্রিকফিল্ড থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করে 164 দ্বারা জিজ্ঞাসা করলে ওই আসামি মোর্শেদ স্বীকারোক্তি প্রদান করে আমি দর্শন করেছি মর্মে। অতঃপর অ্যাকুরেট হওয়ার জন্য আপনার ডিএনএ ল্যাবরেটরিতে মালিবাগ ঢাকাতে প্রেরণ করা হয়। সিআইডি অফিসে প্রেরণ করার পরে সিআইডি অফিসে প্রমাণিত হয় আসামি মোর্শেদ দর্শন করেছে মর্মে 99.99% তার বিপক্ষে রিপোর্ট আসে। এবং রিপোর্ট আসার পরে আসামি যখন অ্যাকুরেটভাবে ওই সন্তান জান্নাতুল ফেরদাউস শিশু কোষী বাচ্চা মেয়েটা তার জৈবিক পিতা আসামি আফন বড় ভাই মোর্শেদ শনাক্ত হয়। এবং আমি মুজাফফর আহমেদ ওই ইমাম, আমি এর সাথে সম্পৃক্ত তো ছিলাম না, আমাকে সম্পূর্ণ জড়িয়ে দেওয়া হওয়ায় আমি জৈবিক পিতা নির্ধারণ হয় না। এই জন্য এই মর্মে তখন ওর পক্ষে মোর্শেদের বিপক্ষে চার্জশিট প্রদান করে ফসিরাম থানার SI শরীফ হোসেন, এবং কি আমাকে অব্যাহতি পত্র থানা থেকে প্রদান করে 31 আগস্ট 2025। অতঃপর মামলাটা চলতে থাকে কোর্টে চলার পরে এক পর্যায়ে সবাই যখন আমার উকিল পর্যন্ত একেবারে এটার এই বিষয়ে একেবারে চুপসে যায়, সবাই যখন বিশ্বাস করে চুপসে থাকা অবস্থায় বারবার উঠতে আমাকে হাজিরা দিতে আমি হয়রান হয়ে যাওয়ার এক পর্যায়ে গত এপ্রিলের 17 এপ্রিল 2026 তারিখে আমাকে আদালত থেকে খালাস দেওয়া হয়। আমাকে এখানে আদালতের খালাসপত্র এখানে দেওয়া আছে, এই খালাসপত্রটা, এবং কি বিস্তারিতভাবে আমাকে খালাস প্রদান করে এবং আমি এই মামলা থেকে মুক্তি লাভ করি। এরপরে আমি কাগজপত্র থেকে গুলা সম্পূর্ণ ওদের চাপে আমি হাতে পাই না। হাতে পাই হচ্ছে নভেম্বর 2025 তারিখে। হাতে পাওয়ার পরে আমি অপেক্ষা করি আমি খালাস পাওয়ার জন্য। এখন অপেক্ষা করার পরে আমি খালাস পাওয়ার পরে বিষয়টি এখন চতুর্দিকে আমি ছড়িয়ে দিই এবং কি চতুর্দিকে ছড়িয়ে পড়ায়, এই জন্য এই বিষয়টি আবার ফুটিয়ে ওঠে। ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি একজন মানবিক প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং বিস্তারিত খতিয়ে দেখার পরে এরকম মামলা যেন এরকম হ্যারাসমেন্ট আর কেউ নেওয়া হয়। আমি 5 ঘন্টা জমি আমার
10% জমি আমি বিক্রি করে দিয়েছি। আমার বাড়িঘর পর্যন্ত এখনো ভাঙ্গা অবস্থায়, এমন নাজুক অবস্থা আমার, আমি চলার মতো, আমার চাকরি হারিয়ে যায়, আজ পর্যন্ত আমি বেকার। আমি 7 আগস্ট 2025 বিবাহ করি, সন্তান সম্ভব আমার। এমতো অবস্থা আমি, আমার পরিবার পর্যন্ত চাকরি পায় না। আমার বোন একটা স্কুলের, একটা মাদ্রাসার শিক্ষক, সে পর্যন্ত চাকরি হারিয়ে ফেলে। আমার বাবা পর্যন্ত চাকরি হারিয়ে ফেলে, বাবাকে পর্যন্ত আমাকে নির্যাতিত করা হয় সবাইকে। এবং কি সমাজে কেউ মুখ দেখাতে পারে না। আমি জুমার নামাজ হতে নেওয়ার কোনো কিছু পড়তে পারি না, কোথাও বের হতে পারি না। আমি এমত অবস্থায় আমার এই ধৈর্য পরীক্ষা এবং আর্থিক যে ক্ষতিপূরণ এবং সামাজিক ও মানহানি, এগুলার আমি একান্ত যথার্থ বিচার চাচ্ছি এবং ক্ষতিপূরণ চাচ্ছি। এবং কি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই মামলার যথোপযুক্ত সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। প্রকাশ্যে যদি এই মামলাটা প্রদান করা হয়, তাহলে এইরকম ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। এই জন্য আমি চাইব, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি এর একটা বিহিত করবেন। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।